আজকে আমরা এই ভিডিওটির দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি তারা এখনই দেখে আসো। এপিসোডটি আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখি ক্লাসে টেটসুয়াকে বলল কেন্ডো ক্লাবের ওই বাজে ছেলেগুলোকে হারানোর পর সে এখন স্কুলে বেশ জনপ্রিয় হয়ে গেছে। সবাই তাকে লোকাল হিরো ভাবছে। টেটসুয়া দেখল দরজার পাশ থেকে মিউকি চুপচাপ তাকে লক্ষ্য করছে। লাঞ্চে যাওয়ার সময় তারা হঠাৎ মাওয়ের সাথে দেখা করল, সেই মেয়েটা যাকে টেটসুয়া আগে বাঁচিয়েছিল। মেয়েটা তার সাথে লাঞ্চ করতে চাইল, কিন্তু টেটসুয়া সরাসরি না করে দিল এবং বলল নিজের কাজ নিয়ে থাকতে। তারপরও মেয়েটা বলল সে অপেক্ষা করবে। মিউকি তখন স্পষ্টই একটু জেলাস হয়ে জিজ্ঞেস করল সে কি ওই মেয়ের সাথে দেখা করতে যাবে। সে বলল টেটসুয়া জনপ্রিয়তায় সে খুশি, কিন্তু তার আসল শক্তি যদি সবাই জেনে যায় সেটা নিয়ে সে চিন্তায় আছে। টেটসুয়া তাকে শান্ত করে বলল কিছু হবে না, সে নিজের আসল ক্ষমতা সবার কাছ থেকে লুকিয়েই রাখবে। পরে টেটসুয়াকে কাউন্সেলিং রুমে ডাকা হলো। সেখানে গিয়ে সে কাউন্সেলরের অদ্ভুত পোশাক দেখে অবাক হয়ে গেল। তাকে দেখতে একদম অবসরপ্রাপ্ত মহিলার মতো লাগছিল। তিনি বললেন টেটসুয়ার একটা মানসিক পরীক্ষা নেওয়া হবে, সে আসলে বিকৃত মানসিকতার কিনা সেটা জানার জন্য। কয়েকটা প্রশ্ন করার পর তিনি জিজ্ঞেস করলেন মাও কি তার নতুন গার্লফ্রেন্ড। টেটসুয়া বিরক্ত হয়ে বলল অযথা নাক গলানোর দরকার নেই, এগুলো সব গুজব ছাড়া কিছু না। সেদিনই স্কুলে মাও ক্যাপ্টেনকে বলল ম্যাজিক ব্যবহার করতে না পারার কারণে সবাই তাকে অনেক অপমান করে। এসব সহ্য করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, তাই সে ক্লাব পরিবর্তন করতে চায়। ক্যাপ্টেন মনে করতেন টেটসুয়াই তাদের একমাত্র ভরসা, তাই তিনি মাওকে বললেন যেভাবেই হোক টেটসুয়াকে তাদের ক্লাবে আনতে হবে। সেই রাতে বাসায় টেটসুয়া মিউকিকে একটা ক্যান্টি ম্যাজিক ডিভাইস দেখালো। এরপর তারা সবাই মিলে গোপনে স্কুলে ঢুকতে শুরু করল। টেটসুয়ার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই, বিশেষ করে যখন তারা জিমনেসিয়ামের দিকে যাচ্ছিল। কয়েকদিন আগে এক ছাত্রের ওপর হামলা হয়েছিল, আর টেটসুয়ার নিশ্চিত ধারণা ছিল হামলাকারীর হাতেও ওই সংগঠনের একই ধরনের ব্রেসলেট ছিল। মিউকি জিজ্ঞেস করল অ্যান্টি ম্যাজিক গ্রুপ কি শহরটা ধ্বংস করতে চায়। টেটসুয়া বলল সম্ভাবনা কম হলেও সেটা অসম্ভব না। তখন মিউকি বলল তার পরিবারও বিষয়টা তদন্ত করছে, আর যদি তার পরিবার সরাসরি এতে জড়িয়ে পড়ে তাহলে হয়তো তাকে আবার বাড়িতে ফিরে যেতে হবে। টেটসুয়া মিউকিকে আশ্বস্ত করল যে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সে ওই গোপন সংগঠনের ব্যাপারটা সামলে ফেলবে। কয়েকদিন পর টেটসুয়া একটা নতুন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সিস্টেম চালু হওয়ার পর তার ম্যাজিক আউটপুট মাপা শুরু হলো। সে দেখল তার ম্যাজিক আউটপুট 900 মিল পার সেকেন্ডেরও বেশি, যা দেখে সে বুঝল প্র্যাকটিক্যাল স্কিল আর উন্নতি করা প্রায় অসম্ভব হয়ে গেছে। একদম হতাশ হয়ে গেল। সেদিন বিকেলে ক্যাফেটেরিয়ায় মিয়াও তার কাছে এসে বলল যদি সে তাদের ক্লাবে যোগ দেয় তাহলে তারা কোর্স 1 স্টুডেন্টদের জন্য ভালো ব্যবহারের দাবি তুলবে। কিন্তু টেটসুয়া সেটা পুরোপুরি বিশ্বাস করল না। সে মিয়াওকে জিজ্ঞেস করল আসলে সে কি পরিবর্তন চায়, পরিষ্কার করে বলতে। টেটসুয়া বলল নেবো একসময় পুরো স্কুলটাই রিফর্ম করার চেষ্টা করেছিল, কিন্তু মিয়াও নিজেই যেন কনফিউজড, আসলে কি গুরুত্বপূর্ণ সেটা বুঝতেই পারছে না। টেটসুয়া তাকে বলল তার একমাত্র ইচ্ছে হল শুধু গ্র্যাজুয়েট করা আর একটা সাধারণ শান্ত জীবনযাপন করা। পরে সেই দিনই মিয়াওয়ের গোপন গ্রুপ একটা নতুন সিস্টেম ঘোষণা করল। তারা বলল স্কুলে সমতা আনার জন্য তারা লড়াই করবে। তারা স্টুডেন্ট কাউন্সিলের সাথে আলোচনা করতে চাইল আর হুমকি দিল তাদের দাবি মানা না হলে তারা স্কুল ধ্বংসও করে দিতে পারে। টেটসুয়া আর মিউকি যখন রুমে পৌঁছল দেখল জায়গাটা পুরোপুরি শক্তভাবে সুরক্ষিত। টেটসুয়ার সঙ্গে সঙ্গে মিয়াওকে ফোন করে জানালো যে ডিসিপ্লিনারি কমিটি আলোচনার জন্য প্রস্তুত। সে এটাও বলল কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি উল্টে গেল। স্টুডেন্টরা ধরা পড়ে গেল, আর মিয়াও টেটসুয়ার এই বেইমানি দেখে একদম হতবাক হয়ে গেল। এরপর মুমি সেখানে এসে ছাত্রদের ছেড়ে দিতে নির্দেশ দিল। সে বলল মিয়াও একা একা আলোচনার শর্ত ঠিক করতে পারে না, তার সাথে অন্যদেরও থাকা দরকার। শেষে সে বলল তারা সবাই এখনও ছাত্র, আর স্টুডেন্ট কাউন্সিলই পুরো পরিস্থিতি সামলাবে। সে প্রস্তাব দিল এখনই আলোচনা শুরু করা হোক। সেদিন স্কুলে টেটসুয়া দেখল ক্যাপ্টেন মিজুকিকে তার ক্লাবে যোগ দিতে বোঝানোর চেষ্টা করছে। পরে সে বুঝল এই লোকটাই কয়েকদিন আগে তাকে আক্রমণ করেছিল। মিজুকি চলে যাওয়ার পর টেটসুয়া তাকে চিনতে পারল। সে মিয়াওয়ের গ্রুপের কেন্ডো ক্লাবের হেড, আর তারও একই ধরনের সেন্সরি স্কিল আছে। রাতে ইন্সট্রাক্টর টেটসুয়া আর মিউকিকে জানালো যে ওই ক্যাপ্টেন আসলে অ্যান্টি ম্যাজিক গ্রুপের সদস্য, যারা নিয়মিত শহরে আক্রমণ চালায়। সে এটাও বলল তার ভাই জাপানের আরেকটা কুখ্যাত অ্যান্টি ম্যাজিক ফ্যাকশনের লিডার ছিল। তারা যে ক্ষতি করতে চায়, এমনকি শহর ধ্বংসও করতে পারে, এমন সতর্কবার্তাও দিল। ডিবেটের দিন স্কুলের বাইরে কিছু রহস্যময় লোক একটা গাড়ি রেখে দ্রুত পালিয়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব হয়ে গেল। হলের ভেতরে কেন্ডো ক্লাবের প্রতিনিধি স্কুল সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করল। তার কথা ছিল স্কুলটা নাকি ম্যাজিক ব্যবহারকারীদের বেশি সুবিধে দিচ্ছে। কিন্তু মায়ুমি তাকে দেখে বলল সে ভুল বুঝছে, একটু বিভ্রান্ত ধরনের কথা বলছে। সে আরও বুঝিয়ে বলল পুরো স্কুল সিস্টেম একসাথে বদলানোর কোনো ক্ষমতা কমিটির নেই। তবে সে একটা আশ্বাস দিল কোর্স 2 এর স্টুডেন্টদের স্টুডেন্ট কাউন্সিলে যোগ দেওয়ার যে নিয়ম বাধা ছিল সেটা বদলানো হবে। এই কথা শুনে সবাই হাততালি দিতে শুরু করল। একটা দারুণ অনুপ্রেরণামূলক বক্তব্য
কর্তব্য ছিল সেটা। কিন্তু কেন্ডো ক্লাবের লোকজন বুঝে গেল তাদের জেতার শেষ সুযোগটাও এবার শেষ হয়ে গেছে। হঠাৎ করেই পুরো হল কেঁপে উঠল বিস্ফোরণে। ম্যাজিক ফ্যাকশনের কয়েকজন পালানোর চেষ্টা করছিল, কিন্তু কমিটি একদম সময় মতো তাদের ধরে ফেলল। এরপর হঠাৎ হলের ভেতর টিয়ার গ্যাস ছড়িয়ে দেওয়া হলো। চারদিকে ধোঁয়া হয়ে গেল, কিন্তু গালো দ্রুত একটা স্পেল দিয়ে সেটা আটকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। এর কিছুক্ষণ পর ৩ জন লোক হলে ঢুকল, কিন্তু তারা ভেতরে ঢুকেই শ্বাস নিতে কষ্ট অনুভব করতে লাগল। মারি তাদের ফুসফুসের বাতাস চাপ দিয়ে একদম কমিয়ে দিল। শেষ পর্যন্ত তারা আর টিকতে পারল না। আরও লোক এসে পুরো স্কুল ধ্বংস করা শুরু করল। তেতসুয়া বলল সে বিল্ডিংটা সিকিউর করবে, আর সবাই ভাবতে শুরু করল সব হারানোর চেয়ে মৃত্যু হয়তো ভালো হয়ে যাবে। কিন্তু মারি দ্রুত ইভ্যাকুয়েট করতে বলল। অন্যদিকে লিও শত্রুদের সাথে লড়ছিল। একসময় একজন ম্যাজিক্যাল বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করল, কিন্তু মিউকি ঠিক তার পায়ের নিচের স্পেলটা থামিয়ে দিয়ে তারপর তাকে আকাশে ছুঁড়ে মাটিতে আছড়ে ফেলল। লিও তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হল, আর এরিকা ভাবল এখন তারা লড়াইয়ে এগিয়ে গেছে। তেতসুয়া যখন বাকি টিম সম্পর্কে জানতে চাইল, তখন ছদ্মবেশে থাকা অ্যাডভাইজার হাজির হয়ে বলল আসল টার্গেট হল লাইব্রেরি, অডিটোরিয়াম শুধু একটা ভাঁজ ছিল। সে আরও বলল মিয়াও আসলে ওই লোকদের সাথে কাজ করছিল, কিন্তু মিয়াও স্পষ্ট করে জানালো তাকে আসলে ম্যানিপুলেট করা হয়েছিল। সে নিজের ভেতরের দ্বন্দ্বের সাথে লড়ছিল। যখন তারা বুঝল কেউ লাইব্রেরির দিকে পালিয়েছে, সবাই দ্রুত সেখানে ছুটে গেল। সেই সময় হামলাকারীরা ছাত্রদের ওপর আক্রমণ করছিল, কিন্তু লিও একটা স্পেল চালিয়ে একজনকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল। মিউকি তার দক্ষতায় অবাক হয়ে গেল, আর তেতসুয়া বলল লিও একটা সেলফ এনহান্সমেন্ট স্পেল ব্যবহার করেছে। তারপর সে লিওকে লাইব্রেরির দিকে যেতে বলল। ঠিক তখনই তেতসুয়া একটা নতুন ক্ষমতা অ্যাক্টিভেট করে পুরো বিল্ডিং স্ক্যান করল, আর একদম নিখুঁতভাবে শত্রুদের লোকেশন চিহ্নিত করল। এরিকা সামনে দৌড়ে গিয়ে তার অস্ত্র বের করল। সামনে দুজন লোক হাজির হল। সে একজনকে আঘাত করে ফেলে দিল, আর অন্যজনকেও নিচে ফেলে কাবু করে দিল। তৃতীয় একজন লোক এসে যখন মিউকিকে বাধা দেওয়ার চেষ্টা করল, সে সোজা বলে দিল সে একাই তার সাথে লড়বে। এরপর মিউকি তেতসুয়াকে তার স্পেল দিয়ে বাতাসে তুলে নিল, যাতে সে দেয়াল টপকে ওপাশে যেতে পারে। তেতসুয়া সেই ডিভাইস অ্যাক্টিভেট করে মিয়াওয়ের সাথে যুক্ত একটা প্রাইভেট রুমে ঢুকে পড়ল। মিয়াও তখন একটু দ্বিধায় ছিল। সে ভাবছিল সে কি ঠিক কাজ করছে। সে দেখছিল কয়েকজন রহস্যময় লোক স্কুলের ম্যাজিক ডেটা চুরি করার চেষ্টা করছে, কিন্তু তারা কিছু কপি করার আগেই তেতসুয়া দরজা খুলে এক সিগন্যালে তাদের সব যন্ত্রপাতি ধ্বংস করে দিল। একজন যখন অস্ত্র চালানোর চেষ্টা করল, মিউকি সঙ্গে সঙ্গে তার হাত ফ্রিজ করে দিল। তেতসুয়া মিয়াওকে বলল এই দুনিয়ায় সত্যিকারের সমতা বলে কিছু নেই। সে শুধু ভুলভাবে বিশ্বাস করে নিজেকেই ঠকিয়েছে আর খারাপ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মিয়াও জোর দিয়ে বলল তার উদ্দেশ্য খারাপ ছিল না। সে অবাক হয়ে জিজ্ঞেস করল তেতসুয়া কেন তার মতো পৃথিবীর ওপর রাগ করেনি। মিউকি তখন বলল তেতসুয়া তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, আর সে সবসময় সম্মান পাওয়ার যোগ্য, শুধু চাওয়া নয় পাওয়ার মতো মানুষ সে। এ কথা শুনে মিয়াও নিজের ওপর করুণা করতে লাগল। সে ভাবল সে একদম দুর্বল, অযোগ্য আর কোনো কাজের না। তেতসুয়া যাকে বলল সে সবসময় নিজেকে নিচু চোখে দেখেছে আর নিজের কাজের দায়িত্ব নিতে ভয় পেয়েছে। এখনও ধাক্কা খাওয়া অবস্থায় একজন লোক চিৎকার করল। এই শব্দে মিয়াওয়ের রিং অ্যাক্টিভেট হয়ে গেল, আর মিউকির ম্যাজিক ডিসরাপ্ট হয়ে গেল। কিন্তু তেতসুয়া খুব সহজেই সবাইকে কাবু করে ফেলল। সে পালানোর চেষ্টা করল। মিউকি তাকে শেষ করে দিতে চাইল, কিন্তু তেতসুয়া বলল তাকে যেতে দাও, বাইরে এরিকা আছে, সে নিজেই শেষ করবে। এরপর মিয়াও যখন বাইরে লাল চুলের এরিকার সামনে পড়ল, সে নিজের পরিচয় দিল এবং বলল সে তাকে কেংডো টুর্নামেন্টে দেখেছে। সে এটাও বলল মিয়াও এখন তার পরিবারের জন্য লজ্জা আর ব্যর্থতা হয়ে গেছে। মিয়াও পালানোর চেষ্টা করল এবং অস্ত্র ধরতে গেল, কিন্তু এরিকা বলল সে তাকে একটা শিক্ষা দেবে। সে বলল যদি সত্যিকারের চ্যালেঞ্জ চাও তাহলে অস্ত্র বদলাও। মিয়াও তলোয়ার বেছে নিল এবং বলল সে তাকে হারিয়ে শেষ করবে, কিন্তু এরিকা বলল তোমার স্বপ্নেও এটা সম্ভব না। একটা মাত্র মুভেই এরিকা তাকে মাটিতে ফেলে দিল এবং তার হাড় ভেঙে দিল। সে বলল মারি একসময় তাদের দোজো চেনই ছিল, আর ডিসিপ্লিনারি কমিটিতে থাকলেও সে এখনও শিখছে। এরপর মিয়াও অচেতন হয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হলো। পরে একজন কমিটির সদস্য ক্যাপ্টেনের সামনে এসে জিজ্ঞেস করল সে কোথায় লুকিয়ে আছে। ক্যাপ্টেন পালানোর চেষ্টা করছিল, কিন্তু আরেকজন ছাত্র এসে তার শ্বাস প্রশ্বাসে বাধা দিল, যেন তার ফুসফুস থেকেই বাতাস টেনে নিচ্ছে। হাসপাতালে মিউকি ধীরে ধীরে সব ঘটনা খুলে বলতে শুরু করল। ক্যাপ্টেন কিভাবে তাকে ফাঁদে ফেলে অ্যান্টি ম্যাজিক গ্রুপে যোগ করিয়েছে, কারণ সে বুঝে গিয়েছিল মিউকি ব্যর্থ হয়ে গেছে। মারি তাকে বলল সে কোনো ব্যর্থ মানুষ না, সে শুধু পরিস্থিতির শিকার। তেতসুয়া বলল সে মিউকি এর অগ্রগতিতে গর্বিত, কেউ স্বীকৃতি না দিলেও সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তেতসুয়ার এই ভালো কথা শুনে মিউকি একদম ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করল। শেষে তেতসুয়া ঘোষণা দিল সে অ্যান্টি ম্যাজিক
গ্রুপের প্রতিটা সদস্যকে শেষ করবে। সে মিউকি, এরিকা আর লিওকে তার সাথে যোগ দিতে বলল এবং বলল সে তাদের ব্যাকআপ হিসেবে থাকবে। এরপর সে দরজা খুলতেই দেখে কাউন্সিলর দাঁড়িয়ে আছে। তাদের কথোপকথন শুনে খুব বেশি সময় লাগল না। তারা গোপন গ্রুপের অবস্থান খুঁজে বের করল। কুডোও তাদের সাথে যাওয়ার প্রস্তাব দিল, কারণ সে 10 মাস্টার ক্ল্যানের একজন সদস্য এবং মনে করছিল যে কোনো বিপদের জন্য সে প্রস্তুত। কয়েক ঘন্টা পর তারা গ্রুপের আস্তানার দিকে রওনা দিল। তেতসুয়া জোর দিল লিডারকে ধরা খুবই জরুরি। সেখানে পৌঁছে লিও গাড়ির চারপাশে একটা প্রোটেক্টিভ স্পেল দিল। তারপর তারা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই তেতসুয়া পুরো বিল্ডিং স্ক্যান করল এবং দেখল অনেক লোক তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে একদম প্রস্তুত ছিল। স্টোরেজ রুমে ঢুকতেই সূর্যের আলো তেতসুয়ার চোখে পড়ল আর সামনে এক ভয়ঙ্কর চেহারার লোক দাঁড়িয়েছিল। সে সঙ্গে সঙ্গে নিজেকে পরিচয় দিল। সে অ্যান্টি ম্যাজিক অর্গানাইজেশনের লিডার। তেতসুয়া তার দিকে অস্ত্র তাক করে বলল আত্মসমর্পণ করতে, কিন্তু লোকটা এটা মজা মনে করে ভয়ঙ্করভাবে হেসে উঠল। তার নাম ছিল হাজিমে, আর সে তার বাহিনী আরও বড় করতে চায়। সে তেতসুয়াকে তাদের সাথে যোগ দিতে বলল, কিন্তু তেতসুয়া রাজি হল না এবং বলল সে জানে সে মিউকিকেও তাদের দলে নিতে চেষ্টা করেছিল। এরপর হাজিমে আরেকটা কৌশল নিল। সে ছাদে তাকিয়ে তাদের মনোযোগ অন্যদিকে নিতে চেষ্টা করল এবং একটা মাইন্ড কন্ট্রোল স্পেল অ্যাক্টিভেট করল, কিন্তু তেতসুয়া আগে থেকেই সেটা বুঝে গিয়েছিল। হাজিমে অবাক হয়ে গেল এবং ভাবল তেতসুয়া কেন প্রভাবিত হচ্ছে না। তেতসুয়া বলল সে শুরু থেকেই তার সব মুভমেন্ট লক্ষ্য করেছে এবং বুঝে গেছে ওই চশমাটাই আসলে একটা ফাঁদ ছিল। হাজিমে যখন দেখল তার সব ট্যাকটিক্স ফেল করেছে, তখন সে তার লোকজনকে গুলি চালানোর নির্দেশ দিল, কিন্তু তাদের রাইফেলগুলো সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। হাজিমি পুরো অবাক হয়ে গেল এবং পালানোর চেষ্টা করল, কিন্তু তেতসুয়া তার পিছু নিল। একজন লোক ছুরি দিয়ে তেতসুয়াকে আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু মিউকি তাকে ফ্রিজ করে দিল। সে একদম বরফের পিলারে পরিণত হয়ে গেল। তেতসুয়া আর মিউকি রুমে ঢোকার পর মিউকি রাগে নিজের ফ্রিজিং সিস্টেম অ্যাক্টিভেট করল এবং একে একে সবাইকে বরফের ব্লকে পরিণত করতে শুরু করল। একই সময় কুডো চারপাশ ডিফেন্ড করছিল, বাকি লোকদের খুব শক্তভাবে কাবু করে ফেলছিল। পরে তেতসুয়া আবার স্ক্যান চালিয়ে দেখল আরও একটা শত্রু গ্রুপ আছে। তারা গুলি চালাতেই তাদের বন্দুকও ভেঙে গেল। হাজিমি অবাক হয়ে গেল যে তেতসুয়া এখনও নিজের অস্ত্র ব্যবহার করতে পারছে। কুডো বুঝে গেল তেতসুয়া একাই সবাইকে শেষ করে দিয়েছে। তেতসুয়া নিশ্চিত করল যে হাজিমি আসল লিডার। মিয়াওয়ের জীবন প্রায় ধ্বংস করে দেওয়ার কথা শুনে কুডো রেগে গিয়ে হাজিমিকে শাস্তি হিসেবে একটা স্লিপ স্পেল দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সেদিন রাতে আহতদের ট্রান্সপোর্ট করার সময় মিউকি দেখল বরফে জমে থাকা লোকগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে। কয়েক সপ্তাহ পরে তেতসুয়া, মিউকি আর এরিকার সাথে হাসপাতাল থেকে মিয়াওকে রিলিজ করাতে গেল। সবাই খুব খুশি ছিল। ঠিক তখনই মিয়াওয়ের বাবা তেতসুয়াকে আলাদা করে কথা বলতে ডাকলেন। তিনি তেতসুয়াকে ধন্যবাদ দিলেন তার মেয়েকে বাঁচানোর জন্য। বললেন তার ভালো কথা শুনে মিয়াও এখন মানসিকভাবে অনেক ভালো হয়ে গেছে আর তেতসুয়া তাকে নিজের কাছ থেকেই বাঁচিয়েছে। তিনি আরও বললেন তেতসুয়া তার মেয়ের জন্য ভালো স্বামী হতে পারে। পরে তারা সবাই একসাথে ফিরে আসলে এরিকা মিয়াওকে জিজ্ঞেস করল সে বাড়ি যেতে চায় কিনা, আর বলল তেতসুয়া একটা ভালো অপশন হতে পারে। এরপর এরিকা নিজের ফিলিংসও প্রকাশ করতে শুরু করল। মিয়াও বলল সে শুরু থেকেই তেতসুয়াকে ভালোবাসে, কারণ সে শক্তিশালী আর নিজের উপর নির্ভরশীল, আর কাই শুধু তার একজন বন্ধু ছিল। সেই রাতে মিউকি তেতসুয়াকে জিজ্ঞেস করল তার ক্ষমতা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি হওয়া সত্ত্বেও সে এখনও হাই স্কুলে পড়ে কেন। তেতসুয়া বলল সে ছাত্রজীবন উপভোগ করতে চায় আর এই মুহূর্তগুলো মিউকির সাথে শেয়ার করতে ভালো লাগে। ট্রেনিংয়ের সময় মিউকি আকাশে উঠে গিয়ে ফায়ারবলগুলো ধ্বংস করতে শুরু করল। ঠিক তখন তেতসুয়া গাছের ভেতরে কাউকে দেখতে পেল। তাদের কোচ সেই ব্যক্তিকে চিনতে পারল আর তারপর সাবেক সেই ইনস্ট্রাক্টর সেখানে হাজির হল। তেতসুয়া তার উপস্থিতিতে একদম খুশি ছিল না। সে জিজ্ঞেস করল সে নিনজার মতো চুপচাপ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন। সে তখন ব্যাখ্যা দিল কাউন্সিলর আসলে পাবলিক সিকিউরিটি ব্যুরোর একজন আন্ডারকাভার এজেন্ট ছিল আর তাকে গোপন মিশনের অংশ হিসেবে এই স্কুলে পাঠানো হয়েছিল। সে সবাইকে বলল এই তথ্য যেন গোপন রাখা হয়, কারণ তার পরিচয় ফাঁস হলে সে বিপদে পড়ে যাবে। কয়েকদিন পর তেতসুয়া আর তার বন্ধুরা স্কুলের একটা ফুটবল ম্যাচ জিতে গেল। তারা মনে করল একজন শান্ত স্বভাবের মানুষ তাদের এই জয় পেতে সাহায্য করেছিল। ম্যাচ শেষে লিও আর তেতসুয়া তার কাছে গিয়ে বলল তোমার স্কিল থাকলে তুমি তো পরের মেসি হতে পারো, কিন্তু মাইকেল বলল তারা একটু বেশি বাড়িয়ে বলছে। সে নিজেও নিশ্চিত না যে সে ইউথ একাডেমিতে যেতে পারবে কিনা, তবে নতুন বন্ধু পেয়ে সে খুশি। বিকেলে মায়োমি স্কুলের সবাইকে জানালো যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা 9 স্কুল কম্পিটিশনে অংশ নেবে। সে বলল এটা 10 বছরে একবার হয় এমন একটা মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা যা স্কুলের সুনাম অনেক বাড়িয়ে দেবে। সে আরও বলল বিকেলে একটা মিটিং হবে যেখানে কাউন্সিল তেতসুয়াকে টেকনিক্যাল টিমে প্রস্তাব করেছে। কুডো বলল তেতসুয়া যেন তার আসল ক্ষমতা দেখায়, তার ক্যাড
ক্যাড ডিভাইস টিউন করে প্রমাণ করুক সে ঝুঁকি সামলাতে পারবে। একই সময় কাই বলল টেস্ট সাবজেক্ট ব্যবহার করা যেতে পারে, আর টেৎসুয়া ডেটা অন্য ডিভাইসে ট্রান্সফার করা শুরু করল। সব কাজ শেষ করার পর সবাই অবাক হয়ে গেল, সে এত দ্রুত টাইপ করেছে যে কয়েক সেকেন্ডেই সব শেষ। কুডো জিজ্ঞেস করল নতুন ক্যাড ব্যবহার করে সে ক্লান্ত কিনা। টেৎসুয়া বলল সে একদম ঠিক আছে। সুজু বলল টেৎসুয়া একটা রেয়ার ট্যালেন্ট, তাকে টিম থেকে বাদ দেওয়া মানে বড় ভুল হবে। শেষ পর্যন্ত কুডো রাজি হল তাকে টিমে নিতে। সেদিন রাতে সিক্রেট ডিভিশনের কমান্ডার টেৎসুয়াকে বলল পরের দিন পারফরম্যান্স টেস্টে যেতে হবে, তবে তাকে সতর্ক করল যে কম্পিটিশন এলাকায় একটা গোপন গ্রুপ কাজ করছে। সেই রাতেই মিউকি যখন তার কম্পিটিশনের ড্রেস দেখালো, টেৎসুয়া বলল সে খুব সুন্দর লাগছে। মিউকি আত্মবিশ্বাসের সাথে বলল সে অবশ্যই জিতবে। পরের দিন টেৎসুয়া মিউকিকে নতুন ফ্লাইট ডিভাইস টেস্ট করতে বলল, আর সে একদম দ্বিধা না করে রাজি হয়ে গেল। সে ডিভাইস অ্যাক্টিভেট করে উড়তে শুরু করল এবং বলল তার একদম মাথা ঘুরছে না, সে পুরো আরামে আছে। টেৎসুয়া তাকে পুরো রুম জুড়ে উড়তে বলল, আর মিউকি খুবই খুশি হয়ে উড়তে থাকল। কয়েকদিন পর টেৎসুয়া আর মিউকি ডেভেলপমেন্ট সেন্টারে গেল। সেখানে টেৎসুয়া বিখ্যাত এক রিসার্চার উসামার সামনে তার ফ্লাইট ডিভাইসটা ডেমো করে দেখালো। ট্রায়াল শেষ হওয়ার পর ওই রিসার্চার টেৎসুয়ার জিনিয়াস দেখে একদম অবাক হয়ে গেল। ফিরে আসার সময় পরিবারের হেড বাটলার টেৎসুয়াকে একদম ইগনোর করে বলল সে নাকি শুধু একজন বডিগার্ড, কোনো সম্মান পাওয়ার যোগ্য নয়। এটা শুনে মিউকি খুব কষ্ট পেল আর ভাইকে ডিফেন্ড করতে গেল, কিন্তু বাটলার বলল পরিবারের কাছে টেৎসুয়ার কোনো ভ্যালিউই নেই। এ কথা শুনে মিউকি রাগে প্রায় তার মুখ বরফ করে দিতে চাইল, কিন্তু টেৎসুয়ার সময় মতো তাকে থামিয়ে দিল এবং চুপচাপ তাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সেই দিনই অনুষ্ঠানের সময় মিউকি টেৎসুয়াকে একটা পিন দিল তার স্যুট জ্যাকেটে লাগানোর জন্য। সেটা দেখেই পুরো অডিয়েন্স হাততালি দিয়ে উঠল। ইভেন্টের পরে টেৎসুয়া স্কুলের স্টুডেন্টদের সামনে নিজেকে পরিচয় দিল এবং বলল সেই স্কুলের নতুন সিএডি সিস্টেম অপারেট করছে। কিন্তু কিছু মেয়ে সন্দেহ করল সে কি একসাথে সিএডি সিস্টেমের ভেতরে গভীরভাবে কাজ করতে পারবে। সেই দিনই মিজুকি বিল্ডিংয়ের ভেতরে স্পিরিটের উপস্থিতি অনুভব করল এবং সেটা ইনভেস্টিগেট করতে গেল। সে একটা ক্লাসরুমে ঢুকে দেখল মিও অনেকগুলো স্পিরিট সামন করার আনার চেষ্টা করছে, আর সেগুলো চারপাশে ভেসে বেড়াচ্ছে। ঠিক তখনই টেৎসুয়া সেখানে হাজির হয়ে মিজুকিকে বাঁচিয়ে দিল এবং মিওকে বলল তার স্পেল নষ্ট করার জন্য সে দুঃখিত। সে বুঝিয়ে বলল সে না এলে ওই স্পিরিটগুলো মিজুকিকে গিলে ফেলতে পারত। মিও যখন জিজ্ঞেস করল কেন সে এই ধরনের ম্যাজিক করছে, সে বলল সে বিস্ট সামন করা শিখছে। টেৎসুয়া এটা শুনে আগ্রহী হল এবং মিজুকিকে জিজ্ঞেস করল সে কি ধরনের স্পিরিট দেখেছে। মিজুকি বলল সেগুলো নীল, হালকা আর অদ্ভুত ছিল, কিন্তু খুব ভয়ঙ্কর লাগছিল। মিও সবসময় টেৎসুয়াকে পছন্দ করত এবং বিশ্বাস করত যদি সে নিজে হারিয়ে যায় তাহলে টেৎসুয়াও একই ক্ষমতা অর্জন করবে। কিন্তু টেৎসুয়া একটা রুম চেয়ে নিল, আর মিজুকি বুঝতে পেরে সরি বলল যে সে ঢুকে পড়েছে। মিও বলল সে সবসময় টেৎসুয়ার মতো ক্রিস্টাল আইস পেতে চেয়েছে এবং তার সৌন্দর্যে সে মুগ্ধ। টেৎসুয়া তখন নিজের ছোট এনার্জি চার্জের কথা ভাবল এবং সিদ্ধান্ত নিল সেই কালারটা অ্যাবজর্ব করবে। পরের দিন ছাত্ররা কম্পিটিশনের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মায়ুমি দেরিতে এসে টেৎসুয়ার কাছে সরি বলল, কিন্তু টেৎসুয়া খুব একটা পাত্তা দিল না এবং বলল সে সেরিমনিতে ফ্লাই করবে। মায়ুমি ভাবছিল সে তার পাশে বসবে কিনা, কিন্তু টেৎসুয়া বলল তার মুখ এত খারাপ যে সেটা তার দুঃস্বপ্ন হয়ে যাবে। বাসগুলো যখন চলে যাচ্ছিল মিউকি খুব মন খারাপ করল ভাইয়ের পাশে না থাকতে পেরে। সে ভাবতে লাগলো কেন তাদের আলাদা করে দেওয়া হলো। ট্রিপের সময় বাস ড্রাইভার হঠাৎ করে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং বাসটা উল্টো লেনের দিকে চলে যায়। ভ্যানকুন তখন রক্তের পিপাসায় আরও বেশি মানুষ মারা সুযোগ খুঁজছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ড্রাইভার ব্রেক কষে সময় মতো বাসটা থামিয়ে দিল, যদিও ভ্যানকুন ইতিমধ্যেই বাসের দিকে স্লাইড করে আসছিল। ছাত্ররা ম্যাজিক ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু মারি সবাইকে থামিয়ে দিল কারণ তাদের স্পেলগুলো একে অপরকে ক্যান্সেল করে দিতে পারত। ঠিক সেই সময় মিউকি চারপাশের আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করল এবং এমন একটা স্পেল কাস্ট করল যাদের সব শিল্ড ভেঙে যায় আর আগুনও নিভে যায়। এরপর কুরো তার শিল্ড ছুড়ে দিল এবং গাড়িটা নিরাপদে ধাক্কা খেল। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল। গন্তব্যে পৌঁছে টেৎসুয়া মিউকিকে বলল সে দুর্ঘটনার জায়গায় ম্যাজিক্যাল এনার্জি ফিল করেছে এবং তার মনে হচ্ছে ড্রাইভারই এর জন্য দায়ী। বিল্ডিংয়ে ঢোকার পর তারা হঠাৎ এরিকার সাথে দেখা করল, কিন্তু টেৎসুয়া তার মুখ দেখে ভয়ঙ্কর মনে করল, তাই তাকে ইগনোর করে চলে গেল। সন্ধ্যায় ডিনারের সময় এরিকা আবার টেৎসুয়ার সামনে হাজির হল, কিন্তু টেৎসুয়া বলল তার কাপড় ঠিক আছে কিন্তু মুখ একদম ভালো না। এরপর একজন মানুষ ছাত্রদের ওয়েলকাম করল এবং তাদের ম্যাজিক অ্যাসোসিয়েশনের হেডের সাথে পরিচয় করানোর সিদ্ধান্ত নিল। হলের লাইট ডিম হয়ে গেল এবং স্পটলাইটের নিচে একজন নালী হাজির হল। টেৎসুয়া বুঝতে পারল এটা ম্যাজিক দিয়ে পারসেপশন ইন্টারফিয়ারেন্স করা হচ্ছে, আর ভাবল ডিরেক্টর হয়তো ওয়াইড রেঞ্জ স্পেল কাস্ট করেছে, কিন্তু সেই নারী দ্রুত চলে গেল। তারপর একজন চোখহীন মানুষ হাজির হয়ে বলল ওই নারীটা আসলে একটা টেস্ট ছিল, মাত্র 5 জন সেটাকে বুঝতে পেরেছে, বাকিরা ফেল করেছে, আর যদি তারা প্রতিরোধ করার চেষ্টা করে তাহলে মারা যাবে। রাতে হোটেলের বাইরে মাইকেল সামানিং ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করছিল, কিন্তু সে কিছু রহস্যময় লোকের উপস্থিতি টের পায়। ভাবল তারা চোর। সে তাদের দিকে স্পিরিট পাঠালো, কিন্তু আরেকটা
একটা স্পেল সেটা ইন্টারসেপ্ট করল, আর তখনই সে বুঝতে পারল তারা সাধারণ চোর না। সে হোটেলের দিকে দৌড়ে ফিরল, কিন্তু আগের একটা ঘটনার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল, তার বেশিরভাগ শক্তিই হারিয়ে গেছে। ঠিক তখন তেতসুয়া মনে করল কিভাবে সে আগে ম্যাজিক ছাড়াই উচ্চ পর্যায়ের লোকদের হারিয়েছিল, আর সে তাদের পিছু নিল। পরে সে দেখল ওই লোকেরা লাইট বেসড স্পেল কাস্ট করছে এবং তাদের বন্দুক শক্তিশালী বজ্রপাতের আঘাতে ভেঙে গেছে। এইসব দেখে তেতসুয়া খুবই এক্সাইটেড হয়ে গেল, আর হোটেলের ভেতরে উল্টোভাবে ঝুলে থাকা এক মুখ দেখতে পেল। মোয়ের স্পেল অ্যাক্টিভেট হতে অনেক সময় লাগছে দেখে তেতসুয়া ঠিক করল সে নিজেই তাকে সাপোর্ট করবে। সে নিজেই ওই লোকদের অস্ত্র ধ্বংস করে দিল এবং তাদের সাথে একদম জোরালো লড়াই শুরু করল। লড়াই শেষ হবার পর অফিসার তেতসুয়াকে মো নিয়ে কথা বলল তার যে সংগ্রাম সেটা তেতসুয়ার নিজের জীবনের সাথেও অনেকটা মিলে যায়। সে নিজের পরিচয় মেনে নিতে অনেক কষ্ট করছিল, কিন্তু তেতসুয়া সোজাসাপটা বলে দিল সে কোনো ডে কেয়ার চালাচ্ছে না, মাইকেল নিজের সমস্যাগুলো নিজেই সামলাক। পরের দিন কম্পিটিশন শুরু হলো। তেতসুয়া জানত মারি খুব কনফিডেন্ট যে সে জিতবেই, কিন্তু এরিকা বলছিল সে শুধু দেখানোর জন্য এসব করছে। একজন মেয়ে আকাশে উড়ে উড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, কিন্তু মারি একদম শান্ত ছিল। সে তার স্পেল অ্যাক্টিভেট করল এবং ওয়েভের ওপর দিয়ে অবিশ্বাস্য স্পিডে সার্ভ করতে লাগলো। সে তেতসুয়াকে বলল সে এনহ্যান্সড ম্যাজিক ব্যবহার করেছে এবং একসাথে একাধিক টেকনিক কন্ট্রোল করছে, তাই সে খুব সহজে ব্যালেন্স ধরে রাখতে পারছে এবং নিজের স্কিল প্রমাণ করতে পারছে। পরে তেতসুয়া একটা প্রাইভেট মিটিংয়ে গেল, সেখানে অফিসার তাকে জানালো তারা যেসব রহস্যময় লোকদের দেখেছিল তারা ড্র্যাগন গ্রুপ নামের একটা গোপন সংগঠনের অংশ, আর তারা একটা যুদ্ধ শুরু করার পরিকল্পনা করছে। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।